10 দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক আদালত প্রাঙ্গণে তোপের মুখে তারা। এই গণঅভ্যুত্থানকে এরা ধ্বংস করতে চেয়েছিল, এরা দেশের শত্রু। আমার ছেলেকে কারা মারছে বিচার চাই। সাবেক স্পিকার টুকু প্রতিমন্ত্রী করল। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ সহ গুম খুনের আরো 2 মামলা। হত্যাকাণ্ড তদন্তে শিগগিরই বাংলাদেশে আসছে জাতিসংঘ প্রতিনিধি দল। শাহবাগ থেকে রাপাবলাবজা পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের র্যালি। বৃহস্পতিবারও সারা দেশে সর্বাত্মক অবস্থান কর্মসূচি। যারাই আবু সাইদকে হত্যা করার জন্য গুলি উঁচা করবে, যারাই মুক্তিকে হত্যা করার জন্য গুলি তুলবে, তাদের অবস্থা 5 আগস্টের গণভবনের মতো হবে। যে রায়ের মাধ্যমে 15 আগস্টের শোক দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়, সেই রায়কে ছাত্র জনতা প্রত্যাখ্যান করছে। রংপুরে আবু সাইদের বাড়িতে মির্জা ফখরুল কবর জিয়ারত। সম্প্রতি বাংলা সমাবেশে বললেন, দেশ ফ্যাসিবাদ মুক্ত হলে পূর্ণতা পাবে তার আত্মত্যাগ। দিল্লি থেকে শেখ হাসিনার মন্তব্য দুদেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে, প্রণয় ভার্মাকে পররাষ্ট্র উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের রূপরেখা চাইলেন বিদেশি কূটনীতিকরা। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতারের কথা জানানো হয়। রাজধানীর পল্টন থানার একটি মামলায় তাদের আটক দেখানো হয়েছে। ডিএমপি থানা থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদেরকে পল্টন থানায় দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখানো হয়। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে মিন্টো রোডের ডিবি কার্যালয়ের সামনে থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। তার মাধ্যমে আপনাদেরকে আরও বিস্তারিত এই ঘটনার বিষয়াবলী জানাতে চাই। রাব্বি, আওয়ামী লীগ সরকারের এই মন্ত্রীদের এখন কোথায় রাখা হয়েছে সে বিষয়ে কী তথ্য রয়েছে আপনার কাছে? একই সাথে তাদের আদালতে কখন নেওয়া হতে পারে বলে আপনি জানতে পেরেছেন? রেজা, আসলে গ্রেফতারের 24 ঘন্টার মধ্যে আসামিকে আদালতে হাজির করার যে নির্দেশনা সেটি কিন্তু পালন করতেই হবে। যেহেতু সন্ধ্যায় গ্রেফতার দেখানো হয়েছে, তাই আগামীকাল সন্ধ্যার মধ্যেই তাদেরকে ঢাকার যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট আছে সেই কোর্টে তাদেরকে হাজির করা হবে, এমনটাই আমরা জেনেছি। আর যেই মামলায় এই 3 জনকে গ্রেফতার করা হয়েছে সেটি আপনি জানেন যে 19 জুলাই এক রিক্সা চালক মারা গিয়েছিল পল্টন এলাকায়। সেই রিক্সা চালকের স্ত্রী বাদী হয়ে পল্টন থানায় মামলা করেছে, এটি হত্যা মামলা করেছে। সেই মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগেও এই ঘটনায় এই যে মামলায় যে গ্রেফতার হলো, গ্রেফতারের আগেও এই 2 জন কিন্তু দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছিল এবং তাদেরকে কিন্তু ইমিগ্রেশন থেকে কিন্তু আটকে দেওয়া হয়েছিল এবং এতদিন তারা কোথায় ছিল সেটি আমরা এখন নিশ্চিত না। তবে সবশেষ যে নিকুঞ্জের একটি বাসা বাড়িতে তারা লুকিয়েছিল 3 জন একসাথে, শামসুল হক টুকু, জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, এই 3 জন একসাথেই ছিল, একই বাসায় ছিল, তেমনটি আমাদেরকে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে এবং সেখান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তবে ডিটেকটিভ ব্রাঞ্চ ডিবি অফিস মিন্টো রোডে এইখানে যেহেতু নিরাপত্তা নিশ্চিত করেছে, সেনাবাহিনীর টহল আছে, সেক্ষেত্রে গতকাল আমরা দেখেছি যে 2 নেতাকে গ্রেফতারের পর এখানে তাদের রাখা হয়েছিল। তাই আমরা ধারণা করছি তাদেরকে এই ডিবি কার্যালয়ে রাখা হয়েছে, তবে নিশ্চিত কিন্তু নই যে তারা থানা হেফাজতে আছে না ডিবির হেফাজতে আছে। রেজা, সেই খবরের বিস্তারিত জানছিলাম। ধন্যবাদ রাব্বি সিদ্দিকী আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।
এদিকে 10 দিন করে রিমান্ডে নেওয়া হলো বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী 2 নেতাকে। সন্ধ্যায় আদালতে তোলা হয় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। নিউ মার্কেট থানার হত্যা মামলায় বিচারক তাদের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে আদালতে প্রবেশ ও বের হওয়ার সময় উপস্থিত আইনজীবী ও জনতার তোপের মুখে পড়েন তারা। আনিসুল হক সবশেষ সিএমএম আদালতে এসেছিলেন এ বিষয়ক দপ্তরের মন্ত্রী হয়ে। তিনি হয়তো কল্পনাতেও ভাবেননি এভাবে আসতে হবে আদালতে, আসার পরেই তার উপর হবে ডিম নিক্ষেপ। শুধু আনিসুল হক নয়, আসামির বেশের সাথে আরেক প্রভাবশালী ব্যবসায়ী ও এমপি সালমান এফ রহমান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় নিহত হন ফুটপাতের ব্যবসায়ী শাহজাহান। নিউ মার্কেট থানায় তার মায়ের করা হত্যা মামলায় মঙ্গলবার গ্রেফতার হন সালমান ও আনিসুল। বুধবার সন্ধ্যা 6:30টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তাদের আদালতে তোলা হয়। এ সময় ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত আইনজীবীরা। তাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানও দেন, ছুড়ে মারেন বিভিন্ন জিনিস। পরে আদালতের এজলাসে গারদের ভেতরেও ক্ষোভের মুখে পড়েন তারা। তখন পুলিশ সদস্যরা তাদের ঘিরে ছিলেন। জনাকীর্ণ এজলাসে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিন রিমান্ড চাইলে আদালত তা মঞ্জুর করেন। এ সময় আসামিপক্ষের কোনো আইনজীবী ছিলেন না। বিজ্ঞ আদালত রিমান্ডের দরখাস্ত শুনেন এবং মামলার বাদী সেখানে উপস্থিত ছিল। বাদীর কান্নায়, তার সন্তান হারার কান্নায় সারা আদালতে আইনজীবী এবং সাধারণ মানুষের মধ্যে কান্নার রোল পড়ে যায়। এরা ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানের এই গণ অভ্যুত্থানকে এরা ধ্বংস করতে চেয়েছিল। এরা দেশের শত্রু, এরা জাতির শত্রু, এরা শিশু কিশোরের রক্তের উপরে দাঁড়িয়ে দেশ শাসন করতে চেয়েছিল। এজলাসে শুনানির সময় নিহত শাহজাহানের বাবা বলেন, ছাত্র আন্দোলনের প্রতিটি হত্যার হুকুমের আসামি তারা। তাদের ফাঁসির দাবি করেন ভুক্তভোগী। আমরা চাই যে আমার ছেলের বিচার চাই। আমার ছেলেকে কারা মারছে তাদের সবাইকে আমরা বিচারে আওতায় আনতে চাই। রিমান্ডের আদেশ শেষে আদালত থেকে নামানোর সময় উপস্থিত জনতার ক্ষোভের মুখে পড়েন সালমান এফ রহমান ও আনিসুল হক। রাত 8টার দিকে সেনাবাহিনী এবং পুলিশের কড়া নিরাপত্তার মধ্যেই ডিবি অফিসে নিয়ে যাওয়া হয় আসামিদের। তারা মূলত নিউ মার্কেট থানার রিমান্ডে থাকবেন, তবে রাখা হবে ডিবি কার্যালয়ে। কে জানতো যারা সরকারের বড় বড় নীতিগত সিদ্ধান্ত নিত, কে আটক হবে না হবে, কে ডিবির হেফাজতে থাকবে, কে কোথায় থাকবে না থাকবে, এই ধরনের নীতি নির্ধারণী বা বড় বড় সিদ্ধান্ত যারা নিতেন, তারাই এখন ডিবির হেফাজতে, তারাই এখন গারদের মধ্যে, তারাই এখন ডিবির রিমান্ডে। এই আদালত পাড়ায় যারা বিক্ষুব্ধ আইনজীবীরা এসেছেন তারা বলছেন, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন শুরু হয়, শুরু থেকে যদি সরকার নমনীয় অবস্থায় থাকতো তাহলে হয়তো এই হেভিওয়েট আসামিদের এই পরিণতি হয় না। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। হত্যা মামলার পর শেখ হাসিনার বিরুদ্ধে অপহরণের পর গুম এবং গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের অভিযোগ দায়ের হয়েছে। অ্যাডভোকেট সোহেল রানা নিজে বাদী হয়ে অভিযোগ করেন তাকে অপহরণের পর 6 মাসের বেশি গুম করে রাখা হয়েছিল। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনেছেন আন্দোলনে নিহত 9ম শ্রেণীর শিক্ষার্থী আরিফ আহমেদ সিয়ামের বাবা। এছাড়া কাফরুল থানায় শেখ হাসিনা সহ 24 জনের বিরুদ্ধে কলেজ ছাত্র ফয়জুল ইসলাম রাজুকে হত্যার অভিযোগে এফআইআর গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। টিকেটিং বক্তব্যের কারণে পুলিশের অসাধু কিছু সদস্য, র্যাবের কিছু সদস্যরা রাস্তায় নির্মমভাবে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে হত্যা করেছে। এই আইনের অধীনে তদন্ত সংস্থা ধানমন্ডি যে 11 এতে যে অফিস রয়েছে, সেখানে তারা প্রত্যেকে তাদের পরিবারের বিচার চেয়ে তারা এজাহার দায়ের করতে পারে। এর সর্বাত্মক শাস্তি চাই এবং আমি এটা আগামীকালকে আমি হাইকোর্টেও এটা রিড করবো ইনশাল্লাহ। আমি চাই কোনো গভর্নমেন্টের সময় যেন কেউ কখনোই গুমের শিকার না হয়। ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করতে শীঘ্রই বাংলাদেশ সফর করবে জাতিসংঘের একটি প্রতিনিধি দল। বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ফোনে কথা বলেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর প্রধান ভলকার তুর্ক। এ সময় এই ইস্যুতে আলোচনা হয় দুজনের মধ্যে। তদন্ত শেষে খুব শীঘ্রই প্রকাশ করা হবে প্রতিবেদন। প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছাও জানিয়েছেন তুর্ক। ছাত্র হত্যাকাণ্ডের ঘটনায় জাতিসংঘের তদন্তের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন মোহাম্মদ
মোহাম্মদ ইউনুস ছাত্রদের অধিকার আদায়ে এই আন্দোলনের সমর্থন দেয় জাতিসংঘকে ধন্যবাদও জানিয়েছেন। তিনি বলেছেন, দেশের জনগণের অধিকার রক্ষা এবং যে কোনো ধরনের বৈষম্যকে প্রতিহত করাই হবে তার প্রশাসনের মূল লক্ষ্য। ছাত্র জনতার গণহত্যার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এক্ষেত্রে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত হত্যাকাণ্ড আমলে নেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রীসহ যারা হুকুম দিয়েছেন তদন্ত সাপেক্ষে তারা এই বিচারের আওতায় আসবেন। অন্যদিকে আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া মিথ্যা ও হয়রানিমূলক মামলা 31 আগস্টের মধ্যে প্রত্যাহারের সিদ্ধান্ত জানিয়েছেন উপদেষ্টা। শুধুমাত্র পুলিশ ছাত্রলীগের অপরাধ দেখলে তো হবে না, বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী সহ অন্যদেরও যদি কমান্ড রেসপন্সিবিলিটি থাকে আমরা সেটা পর্যন্ত খতিয়ে দেব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। বিচারে সত্যিকারের স্বচ্ছতা, নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে আমাদের ইনভেস্টিগেশন টিম থাকে, তারা কাজ করবে। আগামীর বাংলাদেশে যারা এই স্বৈরাচারের ভূমিকায় অবতীর্ণ হবে তাদের সবার পরিণতি হবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মতো। সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্ট উইকের দ্বিতীয় দিনে এমন হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ওই দিন শহীদ চরণে রাজধানীর শাহবাগ থেকে ধানমন্ডির রাপা প্লাজা পর্যন্ত পদযাত্রা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরপর বৃহস্পতিবার সারা দেশে সর্বাত্মক অবস্থান কর্মসূচির ঘোষণা দেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশ যখন উত্তাল, পুলিশের সাথে সংঘর্ষে রাজপথ রঞ্জিত, 18 জুলাই ধানমন্ডির রাপা প্লাজার সামনে পুলিশের গুলিতে নিহত হন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ফায়াজ আহমেদ। সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইকের দ্বিতীয় দিনে নিহত ফায়াজ স্মরণে রাজধানীর শাহবাগ থেকে ধানমন্ডির রাপা প্লাজা অভিমুখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই পদযাত্রা কর্মসূচি। হাতে হাতে জাতীয় পতাকা, মুখে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্লোগানে এগিয়ে চলে হাজারো শিক্ষার্থীর এই পদযাত্রা। রাত 8টায় রাপা প্লাজার সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফায়াজ সহ পুলিশের গুলিতে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন শিক্ষার্থীরা। এ সময় মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে রাখেন সবাই। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবিতে রাজপথে থাকার ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। 5 আগস্টের গণভবনের ছবিটি টানিয়ে রাখুন, 5 আগস্টের পার্লামেন্টের ছবিটি টানিয়ে রাখুন। যারা আর বিভাজনের রাজনীতি করবে, যারা আর ফায়াজের বুকে গুলি ধরবে, যারা আবু সাইদকে হত্যা করার জন্য গুলি উঁচা করবে, যারাই মুগ্ধকে হত্যা করার জন্য গুলি তুলবে, তাদের অবস্থা 5 আগস্টের গণভবনের মতো হবে, তলাবিহীন নৌকার মতো হবে, পয়টাবিহীন নৌকার মতো হবে। বলেন, এখনো বিচার বিভাগ সহ প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে অনেকেই ষড়যন্ত্রে লিপ্ত, তাদের প্রতিহত করা হবে। আমি ফ্যাসিজমের আমলে সুপ্রিম কোর্টের কাছে বন্দুক ঠেকিয়ে যে রায়ের মাধ্যমে 15 আগস্টের শোক দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়, সেই রায়কে ছাত্র জনতা প্রত্যাখ্যান করছে। এর আগে শাহবাগে একতার বাংলাদেশ নামে একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত সম্প্রীতি সমাবেশে ভারতে থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন সমন্বয়করা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। দিল্লি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন মন্তব্য বাংলাদেশ ভারত সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের এই মনোভাবের কথা ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে স্পষ্ট করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ভারতীয় গণমাধ্যমের অতিরঞ্জিত প্রচারও সুখকর নয় বলেও জানিয়েছেন তিনি। মন্ত্রণালয়ে ভারতের হাইকমিশনার সাক্ষাৎ করতে আসলে এসব কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান ভারত, চীন সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা। প্রায় ঘণ্টাখানেক ভারতীয় হাইকমিশনার ও পররাষ্ট্র উপদেষ্টার মধ্যে চলে বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তিস্তা নদীতে যতটুকু পানি আছে তার ন্যায্য হিস্সা চায় বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ চালিয়ে যেতে চাই আমরা। দুদেশের মানুষের স্বার্থ ও নিরাপত্তার জন্য একসাথে কাজ করব আমরা।
প্রাক্তন প্রধানমন্ত্রীর কাছ থেকে এসেছে, যেটা আসলে এই সরকারের জন্য খুব মানে সুবিধাজনক হচ্ছে না, স্বস্তিকর হচ্ছে না। এটাই আমরা চাই যে তিনি ভারতে বসে যেন এটা না করেন। ফ্যাসিবাদ মুক্ত স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা হলেই ছাত্র জনতা অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের আত্মদান সার্থক হবে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ শেষে তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চলছে, যারা অশান্তি সৃষ্টির চেষ্টা করছে তাদের রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ফখরুল। পরে শোকাহত পরিবারকে সান্ত্বনা দেন বিএনপি মহাসচিব। এরপর জাফরপাড়া কামিল মাদ্রাসা মাঠে সম্প্রীতি সমাবেশে যোগ দেন মির্জা ফখরুল। বলেন, দ্বিতীয় স্বাধীনতা ধরে রাখাই বড় চ্যালেঞ্জ। আবু সাঈদের এই আত্মত্যাগ, শহীদদের আত্মত্যাগ তখনই সফল হবে যদি আমরা সেই ফ্যাসিবাদের সমস্ত ষড়যন্ত্রকে রুখে দিয়ে সত্যিকার অর্থেই বাংলাদেশকে একটা স্বাধীন মুক্ত রাষ্ট্রে পরিণত করতে পারি। আজ 15ই আগস্ট 1975 সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে সেনাবাহিনীর বিপদগামী একটি দল। দিনটি উপলক্ষে সন্ধ্যার পর ধানমন্ডি 32 নম্বরে শ্রদ্ধা জানানো নিয়ে উত্তেজনা দেখা দেয়। এ বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী তানভীর মৌসুম, তার মাধ্যমে জানাবো বিস্তারিত। তানভীর, ধানমন্ডি 32 নম্বরের সামনে এখন কেমন পরিবেশ দেখছেন, কি কার্যক্রম চলছে, বিস্তারিত জানাবেন আমাদের। মূলত রেজা, ধানমন্ডি 32-এর এদিকে আমরা দেখেছি যে আসলে রাস্তার অনুযায়ী যদি বলি যে বিভিন্ন রাস্তায় বিভিন্ন ধরনের পরিবেশই আসলে লক্ষ্য করা যাচ্ছে। মূল যে সড়কটি, সে সড়কে যান চলাচলও স্বাভাবিক, তবে সেখানে বেশ কিছু মানুষের অবস্থান রয়েছে, সাধারণ মানুষদের। আর আমি এই মুহূর্তে অবস্থান করছি ঠিক যে ধানমন্ডি 32-এর যে বাসাটি, সে বাসাটির পিছন দিকে। আমি যদি একটু দেখাই, এখানে কিন্তু আসলে এই মুহূর্তে একদম জনশূন্য একটি অবস্থা এবং কোনো মানুষ কিন্তু এই জায়গাটিতে নেই। এবং যদি বলি এই যে ধানমন্ডি 32-এর এই বাসাটি, সেখানে আমরা দেখেছি যে সেখানে সেনাবাহিনীর অবস্থান ছিল এবং তারা ব্যারিকেড দিয়ে রেখেছে এবং তারা কাঁটাতার দিয়ে রেখেছে। সেটি একদম মূল সড়ক থেকে শুরু করে এই যে আমরা এই ধানমন্ডির পিছনের দিকে যেদিক দিয়ে ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর বাসভবনের দিকে যে যাওয়ার যে রাস্তাটি, সেখানেও আমরা দেখছি যে আসলে এখানে কোনো মানুষ নেই। সাধারণত যেটা হয়ে থাকে যে এ সময় আমরা দেখে থাকি যে 15ই আগস্টের এই দিনটিতে, এই জাতীয় শোক দিবসে আসলে এই সময়টিতে আমরা আগে দেখতাম যে আসলে প্রচুর মানুষ থাকতো এবং তাদের প্রচুর আনুষ্ঠানিকতা থাকতো। তবে এবারের চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। এখানে কোনো মানুষ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। তবে মূল যে সড়কটি রয়েছে সেখানে বেশ কিছু মানুষ রয়েছে এবং সড়কের দুপাশে আসলে প্রচুর পরিমাণ মানুষ আমরা দেখতে পেয়েছি। তবে এই যে ঠিক উল্টো পাশেই ভিতরের দিকে, ধানমন্ডির ভিতরের দিকের যে অংশটি, সেখানে কিন্তু এই মুহূর্তে তেমন কোনো বলতে গেলে মানুষ নেই। যারা বা বেরোচ্ছেন তারা আসলে জরুরি প্রয়োজনেই বেরোচ্ছেন। রেজা, সে খবর বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ তানভীর আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পূর্বশত্রুতার জেরে রাজধানীর ওয়ারিতে 2 ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগে পাওয়া গেছে। বুধবার বেলা 12টার দিকে এই ঘটনা ঘটে। নিহতদের পরিবারের অভিযোগ, স্থানীয় কাউন্সিলর এক লোকজন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। বুধবার বেলা 12:30টার দিকে ওয়ারি হাটখোলায় ফকির বানু টাওয়ারের পাশের গলিতে এই ঘটনা ঘটে। রাজধানীর ওয়ারির AK সেন লেনে আলামিন ভুইয়া ও নুরুল আমিন ভুইয়া নামের আপন 2 ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এদের মধ্যে আলামিন ভুইয়া ওয়ারি থানার 41 নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। পরে দুপুর 1:30টার দিকে রক্তাক্ত জখম অবস্থায় পাওয়া যায়। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। তবে পরীক্ষা নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইকিংকে আটকের খবরটি সঠিক নয় বলে জানিয়েছেন সেনাবাহিনী। বুধবার এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছে মিয়ানমার সেনাবাহিনী। বিবৃতিতে আরও বলা হয়, দেশের শান্তি নষ্ট ও বিশৃঙ্খলা সৃষ্টি করতেই এই ভুয়া খবর প্রচার করা হয়েছে। 13 আগস্ট বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া জান্তা প্রধান মিন অং হ্লাইকিংকে আটকের খবর পাওয়া যায়। বলা হয়, সেনাবাহিনীর নির্দেশে রাজধানীর নেইপিদো থেকে আটক করা হয়েছে জান্তা প্রধানকে। এই ঘটনার পরদিনই জান্তা প্রধানের আটকের খবরকে অপপ্রচার বলে বিবৃতি দিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।